নমস্কার। বৃত্তের বাইরেতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ 11ই সেপ্টেম্বর। 11ই সেপ্টেম্বর কথাটা বললেই আমাদের সকলের মনের মধ্যে একটা বিশেষ তারিখ বা একটা টার্ম ভীষণ রকমভাবে মনে পড়ে যায়। সেটা হলো 9/11। আজ থেকে প্রায় 23 বছর আগে সেপ্টেম্বর মাসের একটা দিন দেখেছিল বিশ্বের অন্যতম ক্ষমতাশালী দেশ আমেরিকা। নিশ্চয়ই আপনাদের সকলেরই সেই দিনটার কথা মনে আছে, কারণ ভয়ের এমন ভয়াবহ রূপ সচরাচর খবরের কাগজ ছাড়া আমাদের খুব একটা নজরে আসে না। সেখানে বিশ্বের অন্যতম উচ্চতম বিল্ডিং দুটি চোখের নিমেষে গুঁড়িয়ে যাওয়ার যে দৃশ্য যারা প্রত্যক্ষ করেছেন তারা সবাই চোখ বন্ধ করলে 23 বছর আগে ঘটে যাওয়া সেই দিনটার কথা বা সেই ঘটনাটার কথা প্রত্যেকের মনে পড়ে যায়। আমেরিকা তো বটেই, সারা বিশ্ব সেদিন আতঙ্কের যে দৃশ্য চোখের সামনে দেখেছিল, আশা করি বহু বছর বা বহু দশক মানুষের পক্ষে তা ভোলা এক প্রকার অসম্ভব। তবে বৃত্তের বাইরেতে আজকে আমি সেই দিন নিয়ে আলোচনা করার জন্য আসিনি। বৃত্তের বাইরেতে আজকে আমি ঋতুপর্ণা আপনাদের সামনে ঠিক যে বিষয়বস্তুটা নিয়ে এসেছি, ইতিহাসের পাতায় আপনারা খুব বেশি হলে একটা কি দুটো লাইন এই ঘটনাকে কেন্দ্র করে দেখে থাকবেন, কিন্তু এর পিছনের যে ঘটনা প্রবাহ বা এর পিছনের যে পটভূমি তা এতটাও মসৃণ ছিল না। ঘটনাস্থল অবশ্যই আমেরিকা, তবে 2001 সালের আমেরিকা নয়, 1893 খ্রিস্টাব্দের আমেরিকার শিকাগো শহর। ঠিক বলেছেন, শিকাগো শহরের নাম শোনা মাত্রই আমাদের সকলের আগে যে ঘটনার কথা মনে পড়ে সেটি হলো স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা। বলা বাহুল্য, কিছু ক্ষেত্রে শিকাগো শহরের নাম হয়তো আমরা প্রথমবারের মতো শুনেছিলাম সেই ঘটনাকে কেন্দ্র করি। এটা বললে হয়তো অত্যুক্তি হবে না, কিন্তু ব্যাপারটা এরকমও ছিল না যে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে পরাধীন দেশের একজন নাগরিক সরাসরি আমেরিকায় চলে গেলেন এবং গিয়েই সেখানে ধর্ম মহাসম্মেলনের মতো অত বিরাট একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জাস্ট বক্তৃতা দিয়ে সকলের মন জয় করে নিলেন। ঘটনাটা অতটাও সোজা নয়। এর পেছনে যে পরিমাণ পরিশ্রম, যে পরিমাণ ত্যাগ স্বীকার আছে তা জানতে পারলে সত্যি কথা বলতে একটা কথাই মনে হবে যে এখন বোধহয় আমাদের হাতের সামনে অনেক সুযোগ রয়েছে, সেগুলোর প্রকৃত সদ্ব্যবহার আমরা করি না। করতে পারলে হয়তো আজকে ইতিহাসটাও অন্যরকম হতে পারত। যাই হোক, আর কথা বাড়াবো না। আমি ঋতুপর্ণা স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার 131 বছর উপলক্ষে বৃত্তের বাইরের বিশেষ নিবেদন, একটি স্ফুলিঙ্গের জন্ম। শিরোনাম দেখে অনেকেই হয়তো ভাবছেন যে স্ফুলিঙ্গের জন্ম কেন? তিনি কি আগে স্ফুলিঙ্গ ছিলেন না? অবশ্যই ছিলেন, কিন্তু আগুনকে জ্বলতে গেলে আগে নিজেকে পুড়তে হয়, তবেই তো সে অন্যকে আলো দিতে পারবে। স্বামী বিবেকানন্দ নিজে পুড়েছিলেন বলেই অন্যকে আলো দিতে পেরেছিলেন। এখানে আসিবার পূর্বে যেসব সোনার স্বপ্ন দেখিতাম তাহা ভাঙিয়াছে, এক্ষণে অসম্ভবের সঙ্গে যুদ্ধ করিতে হইতেছে, মরি বা বাঁচি, আমার উদ্দেশ্য আমি কিছুতেই ছাড়িতেছি না। আজ থেকে 23 বছর আগে আমেরিকা তথা সমগ্র বিশ্ব দেখেছিল মানবতার বিরুদ্ধে এক ভয়াবহ দৃশ্য, কিন্তু সেই একই দিনে আমেরিকার শিকাগো শহর যে মুহূর্তের সাক্ষী ছিল তা জন্ম দিয়েছিল বিশ্ব মানবতার এক অনন্য অধ্যায়ের। সালটা 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর। স্থান আমেরিকার সর্বাপেক্ষা জনবহুল নগরী তথা উদ্যানের শহর বলে খ্যাত অঞ্চল শিকাগো, এবং সেই শিকাগো শহরেরই নতুন তৈরি একটি সভাঘর যাকে আর্ট ইনস্টিটিউট বলা হয়। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400 বছর উপলক্ষে এই আর্ট ইনস্টিটিউটের কলম্বাস হলে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ধর্ম মহাসম্মেলন। উপস্থিত হয়েছেন সারা পৃথিবীর শয়ে শয়ে বিদ্বান, বাগ্মী, পণ্ডিত এবং বুদ্ধিজীবীরা, যারা প্রতিনিধিত্ব করছেন বিভিন্ন ধর্মের হয়ে।
ভারত তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিনিধিদের উপস্থিতিতে একেবারে জমজমাট পরিবেশে শিকাগো শহর জুড়ে। তবে সবার দৃষ্টি চলে যাচ্ছে চকচকে গেরুয়া বসন পরিহিত এক বছর 30-এর যুবকের দিকে। পোশাকের অভিনবত্বে অনেকে টিপ্পনি কাটছেন বটে, আবার অনেকে অবাক চোখে তার দিকে তাকাচ্ছেন। তবে কেউই তার দুই চোখে দৃষ্টি থেকে চোখ ফেরাতে পারছেন না। কে ইনি? সকালের অধিবেশনে তার নাম ঘোষণা হয়েছে বটে, কিন্তু যে কোনো কারণেই হোক তিনি ডায়াসে ওঠেননি। কেউ কেউ ভাবছেন, কে জানে, হয়তো সম্মেলনের বক্তাদের দেখে রীতিমতো ভড়কে গেছেন। শোনা যাচ্ছে তিনি নাকি সুদূর এক অনুন্নত দেশ থেকে এসেছেন এখানে। সেই দেশে নাকি শুধু সাপ, মশা, মাছি আর মাদারিদের রাজত্ব। এমন এক অন্ধকার দেশের বাসিন্দা আধুনিক বিশ্বকে আর কী বা বলবেন। কি যেন একটা অদ্ভুত নাম তার, স্বামী বিবেকানন্দ না এরকম কি একটা। আবেদনপত্রে আবার পরিচয় লিখেছেন আ মঙ্ক অফ দ্য ওল্ডেস্ট অর্ডার অফ সন্ন্যাসী। ইনি নাকি সনাতন ধর্ম নিয়ে বক্তৃতা দেবেন। অনেকেই মুখ টিপে বিদ্রূপের হাসি হাসলেন। বিকেলের অধিবেশনে ভারতীয় সন্ন্যাসীর নাম ঘোষণা হলো। বক্তাদের ভিড় থেকে ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে গেলেন 6.25 ফুট লম্বা, দীর্ঘাদেহী, তরুণ সেই ভারতীয় সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। পিছন পিছন চলল এক প্রাচীন সভ্যতা, আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃগণ। কিছুক্ষণের নীরবতা, তারপর সমগ্র কলম্বাস হল ফেটে পড়ল তুমুল হাততালিতে। দীর্ঘ 2 থেকে 2.5 মিনিট একটানা হাততালিতে মুখরিত হল সভা। অন্যান্য বক্তা, উপস্থিত শ্রোতারা এতক্ষণ ভেবেছিলেন যে অন্যান্য বক্তাদের মতো তিনিও বলবেন, আমার ধর্ম এই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, পৃথিবীর আর কোনো ধর্মের সঙ্গে তার তুলনাই চলে না, ইত্যাদি ইত্যাদি। অথচ তাদের সম্পূর্ণ অবাক করে দিয়ে এই 30 বছরের যুবক ভারতীয় সন্ন্যাসী তার বক্তব্যে যা তুলে ধরলেন, আজ 130 বছর পরেও মানুষ তা শ্রদ্ধার সঙ্গেই স্মরণ করেন। অথচ শুরুটা মোটেও এমন ছিল না। গুরুদেব শ্রীরামকৃষ্ণ পরমহংসের দেহত্যাগের পর তার শিষ্যদের মধ্যে অধিকাংশই সন্ন্যাস নিয়েছেন। কেউ কেউ ফিরে গেছেন সংসার ধর্মে। নরেন্দ্র কখনো স্বামী সচ্চিদানন্দ, কখনো বিবিদিশানন্দ, এরকম বিবিধ সন্ন্যাস নাম নিয়ে পায়ে হেঁটে কাশ্মীর থেকে কন্যাকুমারী পরিব্রাজন করছেন। কখনো ঠাঁই নিচ্ছেন ধনীর রাজপ্রাসাদে, আবার কখনো তার ঠাঁই হচ্ছে গরিবের পর্ণকুটিরে, আবার কখনো জঙ্গলে। নিজের চোখে বিবেকানন্দ প্রত্যক্ষ করেছেন একটি প্রাচীন সভ্যতার বর্তমান বাহকেরা অন্ধবিশ্বাস, কুসংস্কার, অশিক্ষা আর চরম দারিদ্র্যে ধীরে ধীরে ডুবে যাচ্ছে। এদিকে ব্রিটিশের দমন পীড়নে নষ্ট হচ্ছে একটি সুসভ্য সভ্যতা। তিনি তখন মাদ্রাজে। বন্ধুর মুখে শুনলেন সুদূর 7 সমুদ্র 13 নদীর পাড়ে আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত হচ্ছে একটি বিশ্ব ধর্ম মহাসম্মেলন। নরেন্দ্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুবক। গুরু রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে আলাপের আগে থেকেই ব্রাহ্ম সমাজে তার যাতায়াত ছিল। পাশাপাশি স্বভাব পড়ুয়া নরেন্দ্র পড়েছেন কান্ট, হেগেল, দেকার্ত, আবার প্রাচীন ভারতীয় বেদ, উপনিষদও সমানতালে পাঠ করেছেন। গুরু শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে আসার পর তার প্রাচ্যচিন্তার দৃষ্টি জাগরিত হয়। বিবেকানন্দ চেয়েছিলেন তার গুরুর বাণী সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাক। শ্রীরামকৃষ্ণের সাদাসিধে জীবন এবং সম্পূর্ণ সাধারণের ভাষায় গুরুতর জটিল ধর্মীয় ব্যাখ্যা কলকাতার জনমানসে খ্যাতি লাভ করলেও ভারত তথা বিশ্বে তা প্রচার করতে কিন্তু বিবেকানন্দকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। এমনকি কলকাতা শহরেও শ্রীরামকৃষ্ণের বাণীকে কেন্দ্র করে নানা রকম মতভেদ এবং মতবাদের জন্ম নিয়েছিল। তখনকার বুদ্ধিজীবী সমাজও দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছিল এই তথাকথিত অশিক্ষিত এক মন্দিরের পুরোহিতের কথাবার্তায়। অথচ বিদ্যাসাগর, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে কেশবচন্দ্র সেন প্রমুখেরা
আকৃষ্ট হয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসের ভাবাদর্শে। তবে আমেরিকা যাওয়া অবশ্যই একটা বৈপ্লবিক সিদ্ধান্ত ছিল বটে নরেন্দ্রের। তার শিষ্য তথা বন্ধু আলাসিঙ্গা পেরুমাল তার নামে আমেরিকা যাত্রার একটি টিকিট কেটে ফেলেন, তাও নিজেদের সংগ্রহ করা চাঁদায়। সে টিকিট ছিল সেকেন্ড ক্লাসের। কিছুদিন আগেই রাজস্থানের ক্ষেত্রীর মহারাজা অজিত সিংয়ের সঙ্গেও তার বন্ধুত্ব হয়েছে। স্বামী বিবেকানন্দ নামটাও অজিত সিং নিজেই তাকে দিয়েছিলেন। তার নির্দেশেই দ্বিতীয় শ্রেণীর টিকিট প্রথম শ্রেণীতে উন্নীত হয়। তার ধারণা, বিবেকানন্দের আশীর্বাদেই তিনি পুত্র সন্তানের পিতা হয়েছেন। তার নির্দেশেই স্বামীজির জন্য আসে গেরুয়া রঙের সিল্কের বসন। তবে শিকাগো যাত্রা নিয়ে বিবেকানন্দের নিজের মধ্যেই ছিল চরম দোদুল্যমানতা। বিশেষত দেশটা আমেরিকা, সে দেশে তখন বর্ণবিদ্বেষী মনোভাব বেশ প্রকট। উন্নত দেশ হিসাবে একটা দম্ভও কাজ করে তাদের মনে। সেখানে একটি পরাধীন জাতির অশ্বেতাঙ্গ প্রতিনিধি হিসাবে তিনি কতটা নিজের বক্তব্যকে তুলে ধরতে পারবেন তা নিয়ে যথেষ্ট সন্দিহান ছিলেন তিনি। তাই পরমারাধ্য শ্রীরামকৃষ্ণ পরমহংসের কাছে প্রার্থনা করেছিলেন। একদিন দেখেন, স্বয়ং শ্রীরামকৃষ্ণ সমুদ্রের মধ্যে যেন পায়ে হেঁটে চলেছেন এবং হাত দিয়ে নরেন্দ্রকে ইঙ্গিত করছেন 7 সমুদ্র 13 নদী পাড়ের দেশ জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কনের দেশ আমেরিকায় পাড়ি জমাতে। শ্রী শ্রী মা শারদার কাছে অনুমতির প্রার্থনা করতে তাও মঞ্জুর হল। নরেন্দ্র ওরফে স্বামী বিবেকানন্দ শিকাগো যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করলেন। তবে সমস্ত বৈপ্লবিক পদক্ষেপের শুরুতেই থাকে একটি না একটি ছোটখাটো ঘটনা। সেই ছোট ঘটনাই কখনো কখনো বৃহৎ আকার ধারণ করে, যার ব্যতিক্রম হয়নি বিবেকানন্দের সঙ্গেও। রাজস্থানের আবু রোডে তার সঙ্গে একটি ঘটনা ঘটে। আবু রোড থেকে তৎকালীন বোম্বাই যাচ্ছেন স্বামীজি। উঠেছেন ট্রেনের প্রথম শ্রেণীর কামরায়। সঙ্গী জগমোহন লাল নামে এক ব্যক্তি। কামরায় এক বাঙালি যাত্রী তার সঙ্গে আলাপ করতে এগিয়ে এলেন। সেই সময় এক ইংরেজ টিকিট পরীক্ষক পদার্পণ করলেন সেই কামরায়। সেই বাঙালি যাত্রীকে সরাসরি বললেন ট্রেন থেকে নেমে যেতে। সেই যাত্রীও ছিলেন একজন রেল কর্মচারী। টিকিট পরীক্ষকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়লেন তিনি। মধ্যস্থতা করতে এলেন স্বামী বিবেকানন্দ। তখন সেই ইউরোপীয় সরাসরি স্বামীজিকে উল্লেখ করে বললেন, তুম কাহে বাট করতে হও। হিন্দিতে তুম আর বাংলায় তুমির মধ্যে বিশেষ তফাৎ নেই। সাধারণত ঘনিষ্ঠ সম্পর্ক হলে তবেই তাকে তুম বা তুমি বলা যায়। বলা বাহুল্য, স্বামী বিবেকানন্দের সঙ্গে সেই টিকিট পরীক্ষকের কোনো ঘনিষ্ঠতাই কোনো কালে ছিল না। সামান্য সাধু ভেবে তাকে তাচ্ছিল্য করেছিলেন সেই টিকিট পরীক্ষক। প্রচণ্ড ক্রোধে বিবেকানন্দ তখন চুস্ত ইংরেজিতে তাকে বলেন, হোয়াট ডু ইউ মিন বাই তুম? ক্যান ইউ নট বিহেভ প্রপারলি? You are attending to first and second class passengers and you do not know manners. Why do you not say up? অর্থাৎ, তুম মানে আপনি কি বলতে চাইছেন? আপনি কি ভালোভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে পারেন না? ভুলে যাবেন না, আপনি কিন্তু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর প্যাসেঞ্জারদের অ্যাটেন্ড করছেন এবং অবশ্যই আপনি ভদ্রতা জানেন না। আপনি আপ সম্বোধন করলেন না কেন? একজন গেরুয়াধারী অশ্বেতাঙ্গ সাধুর মুখে চোস্ত ইংরেজি শুনে ইংরেজ টিকিট চেকারে যাকে বলে ছেড়ে দেমা কেঁদে বাছি অবস্থা। সে আমতা আমতা করে বলে, আই এম সরি, আই ডোন্ট নো দ্য ল্যাঙ্গুয়েজ ওয়েল, আই অনলি ওয়ান্টেড দিস ম্যান। স্বামীজি বললেন, এতক্ষণ ভাবছিলাম তুমি হিন্দি ভালো জানো না, এখন দেখছি নিজের মাতৃভাষাটাও তুমি ঠিকঠাক শেখোনি। দিস ম্যান অফ হুম ইউ স্পিক ইজ এ জেন্টলম্যান। অর্থাৎ তুমি যাকে দিস ম্যান বলে অবজ্ঞা করছো তাকে জেন্টলম্যান সম্বোধন করা উচিত ছিল। বিবেকানন্দ গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্বে সেই টিকিট পরীক্ষককে বললেন যে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তার এই ব্যবহারের জন্য নালিশ জানাবেন। বলা বাহুল্য, সেই টিকিট পরীক্ষক সেখান থেকে পালাতে পারলে বাঁচে। সেদিন বিবেকানন্দ পূর্বাশ্রমের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত নরেন্দ্রনাথ দত্ত অনুভব করেছিলেন হাজার হাজার বছরের সংস্কৃতিতে ঋদ্ধ একটি দেশের প্রতি আসলে বেনিয়ারজাত ব্রিটিশেরা কতটা অশ্রদ্ধাশীল। তারা
একটি শিক্ষিত চাটুকার শ্রেণী তৈরি করেছে মাত্র, কিন্তু আদপে শুধুই লুটেছে এই গোটা দেশটাকে। একটা জাতি ক্রমশ অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে। পথ দেখানোর কেউ নেই, সামনে এসে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই। এই মনোভাবও বিবেকানন্দকে কিছুটা শিকাগো যাত্রার জন্য প্ররোচিত করেছিল বইকি। খ্রিস্টাব্দের 31 মে ঈশ্বরের আদেশকে পাথেয় করে বম্বে থেকে পেনিনসুলার জাহাজে চড়ে বিবেকানন্দ শিকাগোর উদ্দেশ্যে যাত্রা করেন। দুচোখে অনেক আশা, অনেক স্বপ্ন, কিছুটা সংশয়, কিছুটা উদ্বেগ। এতদিন বইয়ের পাতায় সে দেশের নাম পড়লেও এবার সেখানে নিজে পা রাখতে চলেছেন। দূর থেকে ক্রমশ ফিকে হয়ে একসময় অদৃশ্য হয়ে গেল মাতৃভূমি ভারতবর্ষের ভূখণ্ড। পথে পড়ল কলম্বো, পেনাং, সিঙ্গাপুর, হংকং, নাগাসাকি, ওসাকা, কিয়োটো, টোকিও, কোবে, ইয়োকোহামা। পথে একবার জাহাজ বদল করে পা রাখেন কানাডার ভ্যাঙ্কুভার বন্দরে। সেখানে প্যাসিফিক রেলওয়েজের ট্রেনে চড়ে রকি পর্বতমালা ভেদ করে 30 জুলাই শিকাগো পৌঁছান বিবেকানন্দ। প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে শিকাগো। চারিধারে ধনীদের বসবাস। সঙ্গে আনা গুরুভাইদের সংগ্রহ করা চাঁদার টাকা প্রায় শেষ। অশ্বেতাঙ্গ, তাই অদ্ভুত পোশাক পরিহিত এই সন্ন্যাসীকে সেই প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডায় কেউই আশ্রয় দিল না। কিন্তু তার থেকে ওই মর্মান্তিক খবর তার জন্য অপেক্ষা করেছিল, যখন তিনি জানতে পারলেন যে ধর্ম মহাসভায় যোগদানের সময়সীমা পেরিয়ে গেছে বেশ কিছুদিন আগে। তাছাড়া প্রতি বক্তার জন্য নির্দিষ্ট সুপারিশপত্র বা রেকমেন্ডেশন লেটার বাধ্যতামূলক করা হয়েছে, যা স্বামীজির কাছে নেই। এদিকে ভারত থেকে তা আনিয়ে নেওয়া এক প্রকার অসম্ভব ব্যাপার। তখন টেলিফোন, টেলিগ্রাম এসব কোনোটাই মানুষের নাগালের মধ্যেও ছিল না। তাহলে এত কষ্ট শেষে বিফলে যাবে? তবে তিনি বিবেকানন্দ, এত সহজে হার মানা তার স্বভাব নয়। তিনি কার কাছে শুনেছিলেন যে বোস্টন শহরে নাকি থাকা খাওয়ার খরচ বেশ কম। শিকাগোতে আর কটা দিন কাটালে অনাহারে এবং শীতে দুটোতেই নির্ঘাত প্রাণ হারাতে হবে। অতএব বোস্টন যাওয়ার জন্য ট্রেনে উঠে বসলেন স্বামীজি। ট্রেনেই তার সঙ্গে আলাপ হলো লেখিকা ক্যাথরিন স্যানবর্নের সঙ্গে। তরুণ ভারতীয় সন্ন্যাসীর সঙ্গে কথাবার্তা বলে বেশ মুগ্ধ হলেন স্যানবর্ন। তার দুরবস্থার কথা শুনে তিনি জানালেন ম্যাসাচুসেটসে তার একটি খামার বাড়ি রয়েছে, সেখানে তিনি বিনামূল্যে বসবাস এবং খাওয়া দাওয়ার সুবিধে পাবেন। নিরুপায় হয়ে বিবেকানন্দকে তার ডেরাতেই উঠতে হলো। কিন্তু চিঠিতে গুরুভাইদের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেন তিনি। তাদের কাছে কিছু অর্থ সাহায্য চাইলেন এবং ঠিক করলেন এখনই আমেরিকা ছেড়ে তিনি ভারতের উদ্দেশ্যে পাড়ি জমাবেন না। সম্মেলনের দিন যতই পেরিয়ে যাক, আমেরিকা এখন তাকে ত্যাগ করলে চলবে না। চেষ্টা করবেন, একান্তই বিফল হলে তখন ইংল্যান্ডে চেষ্টা করবেন। সেখানেও কিছু না হলে তখন দেশে ফিরে ঈশ্বরের পরবর্তী আদেশের জন্য অপেক্ষা করা যাবে। ওই খামার বাড়িতে থাকতে থাকতে প্রায় প্রতিদিনই বিবেকানন্দ শহরের শিক্ষিত সমাজের সংস্পর্শে আসতে শুরু করলেন। তিনি বিভিন্ন গির্জায়, বিভিন্ন ক্লাবে সভা করে বেড়াতেন। বিভিন্ন সংবাদপত্রে তার এই বক্তৃতার খবরে প্রকাশিত হতে থাকলো। সেখানে তাকে কখনো রাজা বা কখনো সন্ন্যাসী বলে সম্বোধন করা হতো। এইভাবেই একদিন তার সঙ্গে আলাপ হলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন হেনরি রাইটের সঙ্গে। এই জন হেনরি রাইট সম্বন্ধে একটি কথা প্রচলিত ছিল যে তার জ্ঞান ভাণ্ডার নাকি এনসাইক্লোপিডিয়াকেও হার মানায়। অদ্ভুত ব্যাপার, সেই রাইট সাহেবও মুগ্ধ হলেন বিবেকানন্দে। কথায় কথায় জানতে পারলেন সুপারিশপত্রের অভাবে বিবেকানন্দের মতো এত বাগ্মী সুপণ্ডিত ব্যক্তি শিকাগোর ধর্ম মহাসম্মেলনে যোগ দিতে পারছেন না। সে কথা শুনে রাইট একটি বিখ্যাত উক্তি করেছিলেন। তিনি বলেছিলেন, টু আস্ক ইউ স্বামী ফর ইউর ক্রেডেন্সিয়ালস ইজ লাইক আস্কিং দ্য সান টু স্টেটস ইটস রাইট টু শাইন। অর্থাৎ, স্বামী, আপনার কাছে পরিচয়পত্র চাওয়ার অর্থ হলো সূর্যকে প্রশ্ন করা তার কিরণ দেওয়ার অধিকার আছে কিনা। রাইট সাহেব নিজেই তার সুপারিশপত্র তৈরি করে দিলেন। তাতে লিখলেন,
স্বামীজি এমন এক ব্যক্তি যে আমেরিকার সমস্ত পণ্ডিতের পাণ্ডিত্য এক করলেও এনার পাণ্ডিত্যের সমান হবে না। তিনি স্বামীজিকে যাত্রাপথে শিকাগোর ট্রেনের টিকিট কিনে দিলেন এবং সঙ্গে বেশ কিছু অর্থও দিয়ে দিলেন। তবে শহরটার নাম শিকাগো। প্রথম দিনও তার সঙ্গে জাস্টিস করেনি, দ্বিতীয় দিনও করল না। সুপারিশপত্র থাকা সত্ত্বেও সম্মেলন কার্যালয়ের ঠিকানা ততদিনে বিবেকানন্দ হারিয়ে ফেলেছেন। এখন উপায়? পথে কেউ সাহায্য করার জন্য এগিয়ে এলো না। ট্রেনে একজন ব্যবসায়ী তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু স্টেশনে নেমে তার আর টিকিটিও খুঁজে পাওয়া গেল না। অতএব দ্বিতীয়বারের মতো শিকাগো শহরে আবার অসহায় হয়ে পড়লেন স্বামী বিবেকানন্দ। এমতাবস্থায় সেই সম্মেলনের যিনি সভাপতিত্ব করবেন সেই রেভারেন্ড সাহেবের ঠিকানাও তার কাছে নেই। অগত্যা উপায়? শুধু ভাবুন একবার, 11ই সেপ্টেম্বরের শিকাগো যার বক্তৃতায় চমৎকৃত হবে, 9 সেপ্টেম্বরের শীতের রাতে সেই আগামীর বিশ্ববিজয়ী বক্তার স্থান হল একটি মালগাড়ির বগিতে। দশই সেপ্টেম্বর সকালে বিবেকানন্দ গোল্ড কোস্টের রাস্তা দিয়ে হাঁটছেন। অবসন্ন, ক্ষুধার্ত, ক্লান্ত। সবাই মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছে। কোনো হোটেল, রেস্তোরাঁ কেউ তাকে ভিক্ষাও দিচ্ছে না। এমতাবস্থায় হতাশ হয়ে ডিয়ারবর্ন স্ট্রিটের একধারে তিনি বসে পড়লেন। যখন কোনো কিছু অকস্মাৎ ঘটে তখন আমরা বলি সিনেমার মতো। স্বামী বিবেকানন্দের সঙ্গেও এমনটাই ঘটল। রাস্তায় বসে থাকা সেই ক্ষুধার্ত অবসন্ন সন্ন্যাসী দেখলেন উল্টো দিকের একটি অভিজাত গৃহের সদর দরজা হঠাৎ খুলে গেল, আর তখনই স্বর্গের অপ্সরীর মতো এক সম্ভ্রান্ত চেহারার মহিলা সেখান থেকে বেরিয়ে এলেন। তার নাম মিসেস হেল। তিনি সরাসরি বিবেকানন্দকে প্রশ্ন করলেন, আপনি কি ধর্ম সম্মেলনের প্রতিনিধি? বিবেকানন্দ সম্মতি জানালেন। এরপর মিসেস হেল তাকে একেবারে নিজের বাড়িতে নিয়ে যান, এমনকি সম্মেলনেও তিনিই নিয়ে যান। এবার সম্মেলন সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর শিকাগোর আর্ট ইনস্টিটিউটের কলম্বাস হল। সেখানে বিশ্ব ধর্ম মহাসম্মেলনের প্রতিনিধিত্ব করতে এসেছেন পৃথিবীর নানা দেশের প্রতিনিধিকারীরা। মূলত 10টি প্রধান ধর্মের প্রতিনিধিরাই সেই সম্মেলনে যোগদান করেছিলেন। সভা শুরু হয় ক্যাথলিক খ্রিস্ট ধর্মের প্রার্থনা দিয়ে। তারপর ঠিক 10টি ঘণ্টা একে একে বাজানো হয়। এই 10টি ঘণ্টা হলো 10টি ধর্মের প্রতীক। এবার কোন কোন ধর্ম সেই সম্মেলনে প্রতিনিধিত্ব করেছিল একে একে জেনে নেওয়া যাক। সেই ধর্মগুলি হলো সনাতন ধর্ম, ইহুদি ধর্ম, ইসলাম, বৌদ্ধ, তাও, কনফুসিয়াস, জরাথ্রুষ্টের পারসিক ধর্ম, জাপানের সিন্টো ধর্ম, ক্যাথলিক, গ্রিক চার্চ ও প্রোটেস্ট্যান্ট ধর্ম। তবে কেউ কেউ বলে থাকেন এই ধর্ম সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল সারা বিশ্বে খ্রিস্ট ধর্মের মাহাত্ম্য প্রচার করা। কিন্তু সব হিসেব উল্টে পাল্টে দিয়ে সেদিনের আমেরিকা তথা বিশ্ব যে বজ্র নির্ঘোষ শুনেছিল তা 130 বছর পরেও সমানভাবে ধ্বনিত হয়ে চলেছে। আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে গৌরব অনুভব করি, যে ধর্ম জগৎকে শিখিয়েছে পরমত সহিষ্ণুতা এবং সার্বজনীন গ্রহিষ্ণুতার আদর্শ। আমরা শুধু সব ধর্মকে সহ্যই করি না, সব ধর্মকেই আমরা সত্য বলে স্বীকার করি। 2001 সালের 11 সেপ্টেম্বরের আমেরিকা অমানবিকতার চরম নিদর্শনে থরহরিকম্প একটি দেশ। এতটাই যে আগামী কয়েক বর্ষে মানুষের কাছে 11ই সেপ্টেম্বর মানে এক ধ্বংসযাপনের দিন। অথচ বহু বছর আগে তাদের দেশেরই এক সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক হেরাল্ড এক মানবতাবাদী দার্শনিক ভারতীয় সন্ন্যাসীর গুণগান করে লিখেছিল, নিঃসন্দেহে তিনি ধর্ম মহাসম্মেলনের এক শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তাঁর বক্তৃতা শোনার পর আমরা অনুভব করছি
ওই প্রাজ্ঞদেশে ধর্মপ্রচারক পাঠানো কতখানি মূর্খতা। বর্তমান সময়ে শিকাগোর আর্ট ইনস্টিটিউটের অনেক পরিবর্তন হয়েছে। সেই প্রথম দিনকার আর্কিটেকচার এখন কিছুটা থাকলেও তাতে লেগেছে আধুনিকতার পরশ। তবে সমস্ত পর্যটকদের যে জিনিসটি বিশেষভাবে আকর্ষণ করে তা হলো শিকাগো কলম্বাস হলের সেই সিঁড়ি, যে সিঁড়িতে এক ভারতীয় সন্ন্যাসীর বাণী এখনও খোদাই করা আছে। তিনি স্বামী বিবেকানন্দ। এখন 11ই সেপ্টেম্বরকে আপনি কোন দিন হিসাবে মনে রাখবেন সেটা একান্তই আপনার সিদ্ধান্ত। ধ্বংসবার্ষিকী নাকি মানবতার জয়গানের দিবস? ভিডিও শুরুতেই আপনাদের জানিয়েছিলাম যে আগুন নিজে না পুড়লে কখনো অন্যকে পথ দেখাতে পারে না। বিবেকানন্দ নিজেই ছিলেন সেই স্ফুলিঙ্গ, যিনি আগে নিজে পুড়েছিলেন, তারপরেই তিনি সারা বিশ্বকে পথ দেখাতে পেরেছিলেন। কিছুদিন আগে এক বিখ্যাত গায়ক একটি কথা বলেছিলেন যে তিনিই নাকি বাঙালিকে প্রতিবাদের ভাষা শিখিয়েছিলেন। আমি তার নাম করব না, আপনারা সবাই বুঝতে পারছেন যে আমি কার কথা বলছি। তার উদ্দেশ্যে এক ক্ষুদ্র ইউটিউবার একটা ক্ষুদ্র কথা বলতে চায়। সেটা হচ্ছে, আপনি যদি বাঙালিকে প্রতিবাদের ভাষা শিখিয়ে থাকেন তাহলে স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, কবি সুকান্ত ভট্টাচার্য, এনারা তাহলে কারা ছিলেন? আপনি কাদের থেকে প্রতিবাদের ভাষা শিখেছিলেন? অবশ্য আপনি যদি তাদের মান্যতা দেন তবেই তারা মান্যতা পাবেন, আসলে কিন্তু তা নয়। বাঙালি ঠিক এমনই ছিল। এখন বাঙালি কি হয়েছে সেই নিয়ে আলোচনা করে ভিডিওকে আর দীর্ঘায়িত করব না। বৃত্তের বাইরে আবার ফিরে আসবে, আবার অন্য কোনো দিন অন্য একটি বিষয় নিয়ে। ততদিন জানাতে থাকুন আমার এই নতুন সেগমেন্ট আপনাদের কেমন লাগছে। আজকের মতো আসি, টাটা।